গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ রবিবার, তোমাদের দাদা ভাই গেছে অফিসে, আর আমার ঘরের কাজকর্ম প্রায় মোটামুটি সবই কমপ্লিট। শুধু আমি আর মিষ্টি স্নান করবো আর আমি পুজো দেবো। এখন প্রায় দুপুর 11:15 মতো বাজে। দেখো আকাশটা কেমন হঠাৎ ভীষণ কালো হয়ে এসছে, আর দেখলাম খুব হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে। আমি চট করে চলে এলাম ছাদে, মিষ্টিও আমার সাথেই এসেছে। আমি তো ভীষণ বৃষ্টি ভালোবাসি, আর ঝড়ের টাইমে যে হাওয়াটা দেয় আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি একটু ছাদে এসেছি। ছাদে আসতে আসতেই হঠাৎ দেখি এত জোরে ঝড়টা উঠেছে। দেখো পুরো সাইডটা কি অবস্থা। যে গাছগুলোর দিকে তাকাচ্ছি, দূরে গাছগুলো দেখো, ওগুলো অনেকটা দূরে, এত হাওয়া দিচ্ছে গাছগুলো দেখে মনে হচ্ছে উল্টে পড়েই যাবে। আমি ফোনটা যে ধরে ভিডিও করছি, হাওয়াটা এত জোরে দিচ্ছে আমাকে মনে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেবে। ফোনটা যদি আমি চেপে টাইট করে হাতে না ধরি, ফোনটাও মনে হচ্ছে হাত থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আসলে আমি যেহেতু খোলা জায়গায় দাঁড়িয়ে আছি, মাথার উপরে শেড আছে ঠিকই, কিন্তু সাইডটা তো পুরো ফাঁকা, ওই জন্য মনে হয় হাওয়াটা এত জোরে লাগছে। অনেক বাড়িতেই দেখছি সবাই ছাদ থেকে, কেউ বারান্দা থেকে এই ঝড়ের হাওয়াটা উপভোগ করছে। দেখো আমাদের বাড়ির ভিতরে এই আম গাছটা আর ওই পাশের বাড়ির আম গাছটা কি অবস্থা, কি জোরে হাওয়া দিচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো দেখে। এই মসজিদের ভিতরে নারকেল গাছগুলো দেখো, মনে হচ্ছে এক্ষুনি মাথাটা ভেঙে পড়ে যাবে। আকাশটাও পুরো দেখো কেমন অন্ধকার করে এসছে। রেমাল নামে যে ঝড়টা আসার কথা শুনছিলাম, হয়তো ওটাই আসবে, ওই জন্যই তার আগের থেকে একটু সিমটম দেখা যাচ্ছে। তোমাদের দাদা ভাই অফিস থেকে আমাকে ফোন করেছিল, বললো যে তাড়াতাড়ি মেন ফেলো আর যত সুইচ আছে বোর্ডের, মানে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সবকিছু প্লাগ গুলো খুলে দাও, এসি টেসি সব খুলে দাও, পুরো প্লাগ বোর্ড থেকে তুলে দাও। কারণ হচ্ছে একটা বাজ পড়ার সংবাদ আমরা পেয়েছি, যেহেতু ও ডিজাস্টার ম্যানেজমেন্টে আছে, ঝড় বন্যা তুফান যাই আসুক এই খবরগুলো ওরা আগে পায়, ওদেরই ডিপার্টমেন্ট। সবকিছু প্লাগ খুলে দিয়েই আমি ছাদে এসেছি। ভয়ও লাগছে একটু দাঁড়িয়ে থাকতে, কিন্তু ভালোও লাগছে বেশ হাওয়াটা দেখতে। দেখো এই গাছগুলোর অবস্থাটা দেখো। আমি যখন খুব ছোট, সম্ভবত 1999 সাল অথবা 2000 সালে, আমার ঠিক এক্স্যাক্টলি সালটা মনে নেই, আমার বোন তখন হয়নি, সেই বছর আমরা পুরীতে গেছিলাম ঘুরতে। আমার বাবা, মা, আমি, আমার ছোট পিসি, আর গেছিল আমার বাবার এক বন্ধু, তার স্ত্রী এবং তার ছেলে। যেদিন আমরা বেরিয়েছি, আমরা গেছিলাম একটা সুমো গাড়ি ভাড়া করে। তখন আমাদের একটা নিজস্ব সুমো গাড়ি ছিল, কিন্তু সেই গাড়িটা গেছিল ভাড়ায়। আর আমাদের হঠাৎই প্ল্যান হয় যাওয়ার, যার জন্য আমাদের নিজেদের গাড়িটাতে আমরা যেতে পারিনি, আমরা একটা গাড়ি ভাড়া করেই গেছিলাম। আমরা এই 7 জন গেছিলাম গাড়ি। যাওয়ার সময় রাস্তাতেই ঝড়, প্রচন্ড বৃষ্টিতে পুরো বড় বড় গাছগুলো ভেঙে রাস্তায় পড়েছিল, মানে অনেকক্ষণ রাস্তায় আমাদের দাঁড়াতে হয়েছিল। সে বছর সাইক্লোন হয়েছিল, মাঝ রাস্তায় রাত্রে 3-4 ঘন্টা আমরা চুপচাপ গাড়িতে দাঁড়িয়েছিলাম। আমাদের কাছে কোনো খাবার নেই, কিছু কিনেও খেতে পাচ্ছি না, পুরো রাস্তা অন্ধকার। যেহেতু গাছগুলো পড়েছিল, পুরো তার, মেন রাস্তার পুরো তারগুলো ছিঁড়ে একদম, অনেকক্ষণ কারেন্ট আসেনি। আমাদের সামনে দুটো বাস দাঁড়িয়েছিল, আমার এখনো মনে আছে। সেই বাসে, মানে ট্যুরের ট্রাভেলসের যে বাসগুলো হয়, সেই বাস থেকে যারা রাঁধুনি ছিল ওরাই খিচুড়ি রান্না করেছিল তাদের বাসের প্যাসেঞ্জারদের জন্য। সেই খিচুড়ি আমাদেরকে দিয়েছিল খেতে। তারপর সেই গাছ যখন ভোরবেলা সরানো হয়, তারপর আমরা আস্তে আস্তে আবার পুরীতে গিয়ে পৌঁছাই। ওখানে গিয়েও আমরা যে হোটেলে ছিলাম, মানে 5 তলার উপরে আমরা ছিলাম, কিন্তু দেখছি মোটামুটি 1 তলাটা পুরো জলের তলায়। কারণ বুঝতেই পারছো সমুদ্র এলাকায়, সেখানে যদি ঝড়, বৃষ্টি, বন্যা এই ধরনের কিছু হয়, তাহলে বুঝতেই পারছো যে সমুদ্রের জল কতটা বেড়ে গিয়ে এলাকাটা পুরো ডুবে যায়। আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম, মনে হচ্ছে আমরা যদি 5 তলায় না থেকে 1 তলায় থাকতাম, আমরা হয়তো ডুবেই যেতাম। 2 দিন আমরা মোটামুটি সেই হোটেলের রুম থেকে বেরোতেই পারিনি। সে বছর গিয়ে আমরা পুরীতে কোথাও ঘুরতেও যেতে পারিনি, কোথাও পুজোও দিতে পারিনি, সমুদ্রে স্নান তো করতেই পারিনি। একটু পরিস্থিতি ঠিক হওয়ার পর যখন আমরা বেরিয়েছিলাম একদিন একটু মার্কেটিংয়ে, তাও বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে গাড়ি করেই বেরোতে হয়েছিল। তবু একেবারে রুমে এসেই বসে থাকবো অতদিন ধরে, সেই জন্য একটু বেরোনো হয়েছিল। খুব বেশি দিন আমরা ছিলাম না, কারণ আমাদের তো ট্রেনের টিকিটের ব্যাপার ছিল না, গাড়ি ভাড়া করে গেছি, নিজেদের ইচ্ছা মতন গাড়ি ভাড়া করে যে কদিন থাকবো চলে আসবো। তারপর যখন আমরা ওখান থেকে বেরিয়েছি বাড়ি ফিরবো বলে, তখন দেখছি যে ট্রাকগুলো বড় বড় যায়, যে এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন ফল, সবজি যেগুলো নিয়ে যায়, ট্রান্সপোর্টের যে গাড়িগুলো, সেই গাড়িগুলোতে পুরো একদম কোনো শাকসবজি, ফল লোড করা যাচ্ছে। আর রাস্তার ধারে ধারে তারা যখন দাঁড়িয়ে আছে, ওই যে মানে যে রাস্তায় জ্যামের জন্য বা জল টল জমে আছে বলে, আর 2 ধার দিয়ে যে সমস্ত হোটেলগুলো আছে বা দোকানগুলো আছে, তারা তো খাবার পাচ্ছে না কেউ। পুরো ওই গাড়িগুলো পেপার দিয়ে, দড়ি দিয়ে আটকানো, কিন্তু ওই দড়িগুলোকে কেটে পেপার তুলে মাল যে যার মতো নিয়ে চলে যাচ্ছে। আমরাও ছিলাম ওই সমস্ত গাড়িগুলোর পিছনে দাঁড়িয়ে, মানে আমাদের চোখের সামনে দেখছি সব যে যার মতো নিয়ে চলে যাচ্ছে।
আমাদের যে ড্রাইভার কাকু ছিল উনিও গিয়ে দুটো কমলা লেবু নিয়ে এসেছিল। আমরা দুজন ছোট বাচ্চা ছিলাম, আমাদের দুজনকে দুটো দিয়েছিল। আর যেসব গাড়িতে বাচ্চারা ছিল সেসব গাড়িতে উপর থেকে তোমার হরলিক্স, বিস্কুট, কমপ্লান হেলিকপ্টারে করে ওরা উপর থেকেই ছুটে ছুটে দিচ্ছিল। ভীষণ একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল সেই বছর। পর একবার পুরী গেছিলাম, তখন আবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই ঘটনাটা অন্য একদিন বলবো। এটা দেখো আমার সেই লেবু গাছটাই ছোট্ট একটা লেবু ধরেছে। চলো এবার নিচে যাই, গিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিই। শুধু ঝড়ই হলো, একটুও বৃষ্টি হলো না। আজ আবার সন্ধ্যেবেলা আমার পিসির ঘরে আমাদের ঠাকুরের অনুষ্ঠান আছে। এই যে দেখো, এটা হলো আমার ছোট পিসি। পিসি ফুল দিয়ে এবার ঠাকুরগুলোকে পুরো সাজিয়ে নিচ্ছে, মানে রজনীগন্ধা ফুলের মালা কিনে নিয়ে এসছে। আমার পিসিদের আমি মণি বলে ডাকি। আমার দুই পিসি, এটা হলো ছোট, মানে আমি মণি বলে ডাকি। আর আরেক পিসি থাকে, মানে আমার বড় পিসি থাকে দুর্গাপুরে, তাকে আমি বড় মণি বলে ডাকি। যখন আমাদের এখানে আসবে বসিরহাটে তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এখন প্রায় 5:30 মতো বাজে। সন্ধ্যে 5:45 থেকে অনুষ্ঠান শুরু হবে। লোকজন আসার সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিচ্ছে। নিচে শতরঞ্চিগুলো পাতা হয়ে গেছে। আসলে গতকাল ছিল রবিবার, মানে আজকে সোমবার আমি ভিডিওটা এডিট করছি। আমি ওই অনুষ্ঠানের টাইমে কিছুক্ষণের জন্য লাইভ করতে পেরেছিলাম। হয়তো কয়েকজন তোমরা দেখেছো অনুষ্ঠানটা। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, মাঝখানে যে ফটোটা আছে উনি হলেন আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আর ওনার বাঁ সাইডে যিনি আছেন উনি হলেন আমাদের বড় মা, মানে ওনার স্ত্রী। আর ডান সাইডে যিনি আছেন উনি হলেন বড়দা, ঠাকুরের ছেলে। আর একদম প্রথম যে ফটোটা আছে দেখো, ওনার গলায় কিন্তু পিসি মালা দিলেন না, কারণ উনি এখনও জীবিত আছেন, ওই জন্যেই মালাটা ওনার চরণের সামনে রাখা হলো। উনি হলেন আমাদের শ্রী শ্রী আচার্যদেব বাবাই দাদা, মানে ঠাকুরের বড় নাতির বড় ছেলে। তোমরা অনেকেই নিশ্চয়ই জানো যে আমাদের অনুকূল ঠাকুরের আসল আশ্রম হলো দেওঘর। আগে বিয়ের আগে প্রায় বছরে একবার থেকে দুবার যাওয়াই হতো। একবার তো হতোই, কখনো কখনো কোনো বছর দুবারে গেছি, কিন্তু বিয়ের পর থেকে আমি একবারই গেছি। গত বছর, তার আগের বছর মিষ্টি তখন 2 বছর মতন বয়স ছিল। ওখানে গেলে সত্যি মনে হয় যে একটা শান্তির জায়গায় আসলাম, যেখানে সত্যি মনটা একদম শান্ত হয়ে গেল। তোমরা যদি কেউ গিয়ে থাকো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে ওখানে যেতে। অনেক দিন হয়ে গেল যাওয়া হয় না। তোমার দাদাভাই সবসময় ছুটি পায় না বলে খুব একটা যাওয়া হয় না। আর অনুষ্ঠানের সময়টা যখন বড় বড় অনুষ্ঠানটা হয় তখন গেলেই বেশি মজা হয়। এটা হলো আমার ছোট পিসেমশাই, প্রায় 20-21 বছর হয়ে গেল উনি আর আমাদের মধ্যে নেই। আগামী বুধবার আমার বাবা, মা, পিসি আর পিসির মেয়ে, মানে বোন পিউলি, ওকে তোমরা দেখেছো কালী পুজোর সময় ভ্লগে। ওরা 4 জন যাচ্ছে দেওঘর। আগে যাওয়ার কথা ছিল, আমার বোনেরও যাওয়ার কথা ছিল, কিন্তু ও একটু অসুবিধা আছে বলে ও যাবে না। আর যেহেতু ভোটের টাইম বলে তোমাদের দাদাভাইও ছুটি পায়নি বলে আমরাও যেতে পারছি না। আসলে বাবা মাদের যাওয়ার কথা ছিল, জুন মাসে একটা অনুষ্ঠান আছে সেই সময়, মানে বাবাই দাদার জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান আছে, সেই জন্য তখন যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় প্রচণ্ড গরমের কারণে সেই অনুষ্ঠানটা আপাতত এখন বন্ধ রয়েছে, ওই জন্য সেই সময় যাওয়াটা সবার ক্যান্সেল হয়ে গেছে। মারা টিকিট কেটেও সেই টিকিট আবার ক্যান্সেল করে দিয়েছে। এখন যেহেতু গরমটা একটু কমেছে, তাই দেওঘর থেকে নির্দেশ দিয়েছে যদি কেউ এখন আসতে চান তাহলে এসে ঘুরে যেতে পারেন। তাই জন্য ওরা হঠাৎই ঠিক করেছে যে বুধবার যাবে, যেহেতু অনেক দিন যাওয়া হয় না। এর মধ্যে তোমাদের দাদাভাইয়ের আবার বুধবারেই পড়েছে জন্মদিন। প্রত্যেকটা বছর জানো না ওর জন্মদিনটা ভোটের মধ্যেই পড়তে হবে। কখনো ভোটের কয়েকদিন আগে পড়ে, আবার কোনো কোনো বছর ভোটের রেজাল্ট বেরোনোর কয়েকদিন আগে পড়ে। কোনো বছর জন্মদিনে ও একটু ফ্রি থাকতে পারে না, যে সেদিন অফিস যাবে না, বাড়িতে থাকবে, সেটা আর হওয়ার উপায় নেই। একমাত্র যে বছরটা কোনো ভোট থাকে না সেই বছরটাই একটু ফ্রি থাকতে পারে। এবছর তোমাদের দাদাভাইয়ের 35 ইয়ার্স কমপ্লিট হবে, তাই ভেবেছি কিছু স্পেশাল কিছু করব। চলো যেটুকু করব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা আজকের অনুষ্ঠানের কিছু অংশ দিয়েই শেষ করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে একটা লাইক দিও। চল আজকের মতন সবাইকে টাটা।